আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর নতুন ভিডিও তদন্ত সংস্থার হাতে, ২৫শে মের মধ্যে প্রতিবেদন। সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে ভুতুড়ে পরিবেশ, খামার মাদকসেবীদের অভয়াশ্রম। চাহিদার তুলনায় দেশে বিদ্যুৎ উৎপাদন কম, সহনীয় থাকবে লোডশেডিং, আশা উপদেষ্টার। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে দেশের সংবাদের সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21she24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21she চ্যানেলে। আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানোর আগে গুলি করে হত্যার নতুন ভিডিও ফুটেজ মিলেছে তদন্ত সংস্থার কাছে। নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২ জন। ২৫শে মে এই ঘটনায় প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এদিকে সাবেক মন্ত্রী দীপু মনির প্যারোলের আবেদন আমলে নেয়নি ট্রাইব্যুনাল। বিস্তারিত শাকের আরজুর প্রতিবেদনে। গত বছরের ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। ওই দিন ঢাকার অদূরে আশুলিয়া থানায় ৬ তরুণকে প্রথমে গুলি করে হত্যা করা হয়। পরে একটি ভ্যানে করে তাদের মরদেহ পুড়িয়ে ফেলা হয়। এর মধ্যে একজন তখনও জীবিত ছিলেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিম জানায়, আশুলিয়া থানায় মরদেহ পুড়িয়ে দেওয়ার আগে গুলি করার ফুটেজ পাওয়া গেছে নতুন করে। আরও ২ জনকে শনাক্তও করা হয়েছে। হত্যা করা হয়েছে, পোড়ানো হয়েছে। একজন জীবিত ছিলেন, তাকে পোড়ানো হয়েছে। এখন আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে হত্যাকাণ্ড সংগঠনের একটা ভিডিও চিত্র আমরা পেয়েছি। এটা আমরা এখন যাচাই বাছাই করছি। পরে ট্রাইব্যুনাল ১ মাস সময় বাড়িয়ে ২৫ মে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। এই ঘটনায় হাজির করা হয় অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি, শহীদুল ইসলাম ও ওসি আরাফাত হোসেনকে। এই মামলা তদন্ত রিপোর্ট দাখিলের শেষ পর্যায়ে আমরা দেখতে পেলাম যে যারাকে পোড়ানো হয়েছে তাদের হত্যার ভিডিওটা আমাদের সামনে আসছে। এই বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার। এই জন্য আমরা ১ মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছে। অন্যদিকে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় হাজির করা হয় তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও এনটিএমসি প্রধান জিয়াউল আহসানকে। আগামী ২০ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছে ট্রাইব্যুনাল। আর রামপুরার কার্নিশে ঝুলে থাকা এক যুবককে হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন একই দিন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। ৪ মামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ১৩ সদস্যকে হাজির করা হয়। এদিকে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির প্যারোলের আবেদন আমলে নেয়নি ট্রাইব্যুনাল। প্যারোলের বিষয়টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেখা হয়। এটা আমাদের বা ট্রাইব্যুনালের বিবেচ্য বিষয় নয়, এটা আমরা বলেছি। ট্রাইব্যুনাল বলেছেন যে কর্তৃপক্ষের সাথে তারা যোগাযোগ করে। এছাড়া হত্যা মামলায় নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি রবিউলকে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। শাকেরা আরজু, ২১শে টেলিভিশন, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার অভিযোগে ২৫৯ ছাত্রলীগ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার এবং ৯ শিক্ষককে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পরিচালক ডক্টর মোহাম্মদ মহিউদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত বছর ১৪ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আন্দোলনকারীদের উপর হামলা হয়। এর পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে ২৫৯ ছাত্রলীগ নেতাকর্মী, ৯ জন শিক্ষক, ২ জন কর্মকর্তা এবং ১ জন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাবনা ১ আসনের সাবেক সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বিশাল মৎস্য ও গরুর খামার এখন বিরানভূমি পরিণত হয়েছে নেশাখোরদের আস্তানায়। সাবেক স্বরাষ্ট্র ও বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বেড়া ও সাথিয়ার বাড়িতেও এখন ভুতুড়ে পরিবেশ। দেখে মনে হয় যেন পরিত্যক্ত বাড়ি, অথচ এক সময় মধ্যরাত পর্যন্ত নেতাকর্মীদের ভিড় লেগে থাকত এসব বাড়িতে। পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। এই বাড়িটি জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, পাবনা ১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর। গত ৫ আগস্ট হামলা ভাঙচুরের পর থেকে বাড়িতে কেউ থাকেন না।
বাড়িটিতে এখন শুনশান নীরবতা। অগ্নিকাণ্ডে পুড়ে ক্ষত বিক্ষত ভবনটি দেখলে মনে হচ্ছে ভুতুরে বাড়ি। প্রতিবেশীরা জানান, আগে মন্ত্রী বাড়িতে থাকলে মধ্যরাত পর্যন্ত লোক সমাগম থাকতো, এখন নেই সেই কোলাহল। কতগুলো বাজে ছাগল আসে একটু বসে আবার চলিয়ে যায়। এখন অবস্থা এখন আপাতত স্থগিত হয়েছে, কেউ কিছু আদেশ হচ্ছে না, কারণ সব এলাকার লোকজন তো এই জন্য আদেশ হচ্ছে না। সাঁথিয়ার এই ব্যবসা প্রতিষ্ঠানে একসময় ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা, রাতেও ছিল পাহারার ব্যবস্থা। স্থানীয়রা জানান, এখানে এখন কোনো লোকজন আসেন না, নেই কোনো নিরাপত্তারক্ষীও। আগে যেরকম আসছিল এখন তো আর সেরকম নাই, এখন লোকজন একটু আড্ডা বেশি হয়। এখন অবস্থা দাঁড়ানো এমনি পড়ে লইছে। আগে মাছ চাষ করতো, গরু পুষতো, মুরগি আঁশ কুরকো মেলা কিছুই পাইতো। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শামসুল হক টুকুর বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা। এ সময় ভবনে থাকা সব মালামাল লুট ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়া সাঁথিয়ার চকনন্দনপুরে বিশাল মৎস্য ও গরুর খামার এখন বিরান ভূমি পরিণত হয়েছে নেশাখোরদের আস্তানায়। এলাকার যে দখলদারি, এই যতগুলো হাট বাজার নদী নালা যেখানে যা আছে সবই হলো তাদের নিয়ন্ত্রণ। আধিপত্য বিস্তার করার জন্য জনগণের উপর স্টিম রোলার চালিয়েছে। বেড়ার হুরাসাগর নদীর পাশে 100 একর জমি দখল করে বানানো হয়েছিল টুকুর প্রয়াত স্ত্রীর নামে লুৎফুল নেসা ট্রাস্ট। জায়গাটি এখন এক ঠিকাদারকে ভাড়া দেওয়া হয়েছে। নাম কস্তে কিছু জমি ক্রয় করে এখন 150 বিঘার মতো জমি জবরদখল করে রাখছে, তাদের দখলেই আছে। মানুষের জমি কাটে বালু উত্তোলন করে বিক্রি করে শও কোটি টাকা ইনকাম করা, এটাই তাদের উদ্দেশ্য ছিল। এই এলাকার প্রতিটা মানুষের ক্ষোভ যে এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। জুলাই আগস্ট আন্দোলনে হত্যার মামলায় গ্রেফতার শামসুল হক টুকুর বসবাস এখন গারদখানায়। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবারের গ্রীষ্মে 18,000 মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা নির্ধারণ করা হয়েছে। বর্তমান উৎপাদন হচ্ছে 16,500 মেগাওয়াট। বকেয়া বিল নিষ্পত্তি করা হয়েছে জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান বলেন, কয়লা এলএনজি আমদানি বাড়ানো হবে, তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রও চালু করা হবে, আর এতে লোডশেডিং থাকবে সহনীয় মাত্রায়। তৌহিদুর রহমানের রিপোর্ট। গরমের মাত্রা বাড়ছে, এরই মধ্যে দেশের বেশ কিছু স্থানে হচ্ছে বিদ্যুতের লোডশেডিং। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও এখনও সঞ্চালন লাইনের দুর্বলতা রয়ে গেছে। হাত নিয়ে সমন্বিত পরিকল্পনার অভাবও আছে। তাই গরম আসলে লোডশেডিং নিয়ে সরব হয় চারদিক। এ অবস্থায় গ্রামাঞ্চলে সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত লোডশেডিং মুক্ত রাখার তাগিদ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। গ্রামে যদি আমরা সন্ধ্যা থেকে 10টা পর্যন্ত বিদ্যুৎ বেশি রাখি আর অন্য সময় লোডশেডিং করে জ্বালানি সরবরাহ করে সেই সময় যদি লোডশেডিং মুক্ত রাখে, তাহলে আমি মনে করি যে লোডশেডিং মোকাবেলা করা বা লোডশেডিং এর অভিঘাত থেকে জনগণকে সুরক্ষা দেওয়াটা অনেক সহজ হবে। গরমকালে লোডশেডিং মুক্ত রাখতে নানা পরিকল্পনা নিয়েছে সরকার, বলছেন জ্বালানি উপদেষ্টা। ডিমান্ড তো আরো বাড়বে। আমরা তো বলছি যে ডিপেন্ডিং অন যে টেম্পারেচার 18,000 পর্যন্ত যেতে পারে। তেল ভিত্তিক যেসব বিদ্যুৎ কেন্দ্র সেগুলো বাধ্য কিছুটা চালাচ্ছি, কিন্তু পুরো দামে চালাচ্ছি না। কিন্তু যখন আরো যদি ডিমান্ড বাড়ে তখন আমরা তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আরো চালাবো। এরপরও লোডশেডিং হলে গ্রাম শহরে সমানভাবে হবে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। আরবান রুরাল কথা, আরবান এরিয়াতে লোডশেডিং কত হয়েছে আর রুরাল এরিয়াতে লোডশেডিং। বিগত সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধের কারণে বেড়েছে এই খাতে ভর্তুকিও। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বাসযোগ্য নগরী গড়ে তুলতে ঢাকা সহ সারা দেশের ঝুঁকিপূর্ণ ও নকশা বহির্ভূত ভবন চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম। সকাল 11টার দিকে নারায়ণগঞ্জের খানপুরে রাজুকের জোনাল অফিস উদ্বোধন শেষে তিনি আরও বলেন, নিয়মের ব্যত্যয় ঘটিয়ে যারা ভবন নির্মাণ করেছেন সেসব ভবনের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। বাসযোগ্য নগরী গড়তে কোনো প্রভাবশালী বা শক্তিশালী মহলও ছাড় পাবে না। বিশেষ করে নির্মাণাধীন কোনো ভবনে অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিগত সময় ভবন নির্মাণের অনিয়মে রাজুকের যেসব কর্মকর্তা যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সংস্থাটির চেয়ারম্যান। যেগুলো আগে হয়ে গেছে সেগুলো আমরা চিন্তা করব কি করা যায়, সেগুলো একটা নীতিমালা হচ্ছে। বাট যেগুলো রানিং এগুলোতে আমাদের কোনো ছাড় নেই। আপনারা যদি নিজেরাই আপনাদের ব্যত্যয় অংশটা সংশোধন করেন আপনাদেরও ক্ষতি কম হবে এবং আমাদের লোকজন যে আপনাদের সহযোগিতা করবে দেখাই দিবে কিভাবে।
ভিয়েতনামের হাইফং বন্দর থেকে 20,000 মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি থাইভিন 9 জাহাজটি চট্টগ্রামে এসে পৌঁছেছে। চলতি বছর 3রা ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে G2G চুক্তির আওতায় মোট 1 লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় চালের এই চালান দেশে এসে পৌঁছেছে। জাহাজে চালের নমুনা পরীক্ষা ও চাল খালাস কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে। এদিকে চাল নিয়ে ফ্রোসো কে নামে লাইবেরিয়ার পতাকাবাহী আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে ভিড়েছে। 8 নম্বর জেটিতে এই চাল খালাসের প্রক্রিয়া রয়েছে। দীর্ঘ 22 বছর ধরে বন্ধ থাকা রাজশাহী টেক্সটাইল মিল পুনরায় চালু করতে যাচ্ছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ আরএফএল। সোমবার মিলটি চালু উপলক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রাণ আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল। প্রায় 26 একর আয়তনের এই কারখানাকে প্রাণ আরএফএল পরিণত করতে চায় উত্তরবঙ্গের সর্ববৃহৎ পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠানে। শতভাগ রপ্তানিমুখী এই কারখানায় তৈরি করা হবে বিভিন্ন ব্যাগ, জুতা ও তৈরি পোশাক। এছাড়া এখানে একটি আধুনিক কল সেন্টার প্রতিষ্ঠা করা হবে। 2 বছরের মধ্যে 12,000 মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে প্রায় 350 কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিকে এরই মধ্যে পরীক্ষামূলকভাবে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে রাজশাহী টেক্সটাইল মিলে। সিরাজগঞ্জের এনায়েতপুর কেন্দ্রে এসএসসি পরীক্ষার সময় খাতা দেখতে না দেয়ায় সহপাঠীদের মারধরে আহত পরীক্ষার্থী ইমনের মৃত্যুর ঘটনায় শোকে স্তব্ধ পরিবার। এত ছোট ঘটনায় ছেলেকে হত্যায় জড়িতদের কঠোর শাস্তি চান ইমনের মা বাবা। এমন ঘটনার পুনরাবৃত্তি দেখতে চায় না কেউ। হত্যার ঘটনায় বেলকুচি থানায় 4 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 10-12 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সিরাজগঞ্জ থেকে স্বপন মির্জার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গত 17 এপ্রিল বৃহস্পতিবার এনায়েতপুরে এসএসসির ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে এক সহপাঠী ইমনের খাতা দেখে পরীক্ষা দিতে চায়। তখন সে বারণ করলে পরীক্ষা শেষে কেন্দ্রের বাইরে মারধরের শিকার হয়। পরদিন শুক্রবার আবারও মারধর করা হয় তাকে। কয়েক দফা চিকিৎসার পর 25 এপ্রিল শুক্রবার মারা যায় ইমন। ইমনের এমন মৃত্যু মেনে নিতে পারছে না পরিবার। আমার বেটাকে মারছে আমার বন্ধুরা। আমি ছালের বিচার চাই, আমি কিছু চাই না, আমি ফাঁসি চাই। শিক্ষার্থী ইমনের মৃত্যুতে স্কুলের শিক্ষক সহ গ্রামবাসীও ব্যথিত। হত্যাকাণ্ডের কঠিন বিচার দাবি করেন তারা। ইমন অত্যন্ত ভালো একটা ছেলে, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। ক্ষুব্ধ ইমনের সহপাঠীরাও। এ কারণে তার হত্যাকাণ্ডের বিচার চেয়ে এলাকায় বিক্ষোভ মিছিল হয়। তবে অভিযুক্ত সহপাঠী রাজিম বলছেন ভিন্ন কথা। 8-10 জন মিলে হামলা করলো আমাদের উপর। ও একটু পিছনে ছিল, ও দৌড় দিতে দেরি হয়েছে, ওরে ধরছে, ইমনকে ধরছে, ইমনকে ধইরা পরে ওকে আঘাত করছে। গত সোমবার ইমনের বাবা বাদী হয়ে বেলকুচি থানায় 4 জন নামীয় ও অজ্ঞাত 10-12 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। যে 2 জন আমার ছেলেকে মেরেছে, সে 2 জনকে ওখানে আটকা রাখছিল, তাদেরকে এবং এই 4 জনের নামে আমি মামলা দিছি এবং অজ্ঞাত রাখছি 10-12 জন। এদিকে ইমন হত্যাকাণ্ড নিয়ে পরস্পর বিরোধী বক্তব্যের ঘটনায় বিব্রত প্রশাসন। মামলার পর সঠিক তথ্য উদ্ঘাটনে মাঠে নেমেছে বেলকুচি থানা পুলিশ। সুরতাল যে রিপোর্টে যেটা দেখা গেছে, তার মাথা এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল, বিশেষ করে মাথাটা বেশি ইনজুরি ছিল। আমরা খুব দ্রুত সময়ে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করে আইনে সোপর্দ করব। হত্যাকাণ্ডের ঘটনায় সঠিক বিচার হবে, এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না, এমনটাই চাওয়া সবার। ফিরোজ হোসেন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দেশের 5 জেলায় বজ্রপাতে নিহত হয়েছে 11 জন। সকাল থেকে কুমিল্লা, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ ও নোয়াখালীতে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে এসব মৃত্যুর ঘটনা ঘটে। কুমিল্লায় বজ্রপাতে 4 জন নিহত হয়। তাদের মধ্যে মুরাদনগর উপজেলায় 2 কৃষক ও বরুড়ায় 2 শিশু নিহত হয়। এই সময় আহত হয় আরও 2 জন। কিশোরগঞ্জের হাওড় অঞ্চলে ধান কাটার সময় অষ্টগ্রাম ও মিঠামইন উপজেলায় বজ্রপাতে 2 কৃষক ও 1 নারী নিহত হন। এদিকে বজ্রপাতে নেত্রকোনায় 2, সুনামগঞ্জে 1 ও নোয়াখালীতে 1 জনের মৃত্যু হয়েছে। চিকিৎসক আর জনবল সংকটে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল। জেলার 34,000 মানুষের জন্য রয়েছেন মাত্র 1 জন চিকিৎসক। এছাড়া একজনও চিকিৎসক নেই হাসপাতালের বেশ কটি বিভাগে। এতে সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। কুড়িগ্রাম প্রতিনিধি আতর রহমান বিপ্লবের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
জেলার প্রায় 25 লাখ মানুষ চিকিৎসা নেন কুড়িগ্রাম 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসক আর জনবল সংকটে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত মানুষ। হাসপাতালে নেই কনসালটেন্ট, সার্জারি, কার্ডিওলজি, নাক, কান, চক্ষু সহ অন্যান্য চিকিৎসক। হাসপাতালে 175 জন চিকিৎসকের দরকার থাকলেও আছেন মাত্র 18 জন। জেলার সব সরকারি হাসপাতালে একই চিত্র। সকালে আহে 10টার সময় আহে বড় ডাক্তার মানে নিজের খেয়ে ওষুধ পানি না কিনি এখানে সুস্থ মানুষও আসলে অসুস্থ হয়ে যায়, থাকার কোনো না। আমার বেড ছিল এখানে, আমি গন্ধ বাঁচতে পারতেছিলাম না। আমরা বারান্দায় আছি, 3 দিন থাকি, রোগীর সংখ্যা বেশি আর ডাক্তার আসে 24 ঘন্টা পর পর। চিকিৎসক কম থাকায় সেবা নিতে এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে অনেকেই আরও অসুস্থ হয়ে পড়ছেন। রোগ অনুযায়ী ওষুধ না পাওয়ার অভিযোগ অনেকের। কোমরে ব্যথার ওষুধ দিলি কিন্তু ওই প্যারাসিটামল আর গ্যাসের ট্যাবলেট দেয়। 5 টাকার টিকিট ছাড়া তারা টোকন দিয়ে ওষুধ তুলে নিয়ে যায়। জনবল সংকটে বিভিন্ন পরীক্ষায় ভোগান্তির কারণে বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের শরণাপন্ন হতে হয় রোগীদের। এতে গুনতে হয় বাড়তি খরচ। স্যালাইন লেগে যায়, বাইরে থেকে নিতে আসা হয়, রক্ত টেস্ট বাইরে থেকে আনা লাগে। চিকিৎসক ও জনবল সংকটের কথা স্বীকার করলেন এই সিভিল সার্জন। মৌখিকভাবে জানিয়েছি, এবার চিঠি আকারে জানিয়ে দিচ্ছি যে কোথায় কোথায় ম্যান পাওয়ারের সংকট আছে, কী ধরনের জনবল সংকট আছে এবং সেগুলো চাহিদা দিয়ে এর আগেও দেয়া হয়েছে, আবার আমরা দিচ্ছি। শিগগিরই সংকট সমাধান হবে এমন আশা রোগী স্বজনদের। ফিরোজ হোসেন, একুশে টেলিভিশন। আন্তনগর ট্রেন বুড়িমারি এক্সপ্রেস লালমনিরহাট ঢাকা রুটের বদলে বুড়িমারি থেকে ঢাকা রুটে চালুর দাবিতে লালমনিরহাট বুড়িমারি রেল ও সড়কপথ অবরোধ করেছেন স্থানীয়রা। সকাল থেকে সংগ্রাম উন্নয়ন পরিষদের আহ্বানে এই অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। এতে বন্ধ হয়ে গেছে লালমনিরহাট বুড়িমারি রুটের সব ধরনের যানবাহন চলাচল। আন্দোলনকারীদের দাবি, আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস লালমনিরহাট থেকে ঢাকা রুটে চলাচল করায় জেলার 4 উপজেলার মানুষ সুবিধা বঞ্চিত হচ্ছে। ফলে আদিতমারি, কালীগঞ্জ, হাতিবান্ধা ও পাটগ্রামের মানুষ বুড়িমারি থেকে ট্রেনটি চালানোর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। এর আগে রেল কর্তৃপক্ষ আশ্বাস দিলেও কাজ না হলে আবারও আন্দোলন শুরু করেন স্থানীয়রা। এদিকে একই দাবিতে লালমনিরহাটের মিশন মোড়ে মানববন্ধন হয়েছে। নোয়াখালীর সুবর্ণচর উপজেলা চরবাটা ইউনিয়নে অভিযান চালিয়ে 30 মণ জাটকা জব্দ করা হয়েছে। পরে জব্দ করা মাছ এতিমখানায় বিতরণ করেছে উপজেলা মৎস্য অফিস। রোববার রাত 12টার দিকে চরবাটা ইউনিয়নের ভুইয়ারহাট বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। হাতিয়ার টাঙ্কি বাজার থেকে পিকআপ ভর্তি জাটকা মাছ আসছে এমন সংবাদের ভিত্তিতে ভুইয়ারহাট বাজারে অভিযান পরিচালনার সময় জাটকাগুলো জব্দ করা হয়। জানা যায়, সরকার প্রতি বছর 1 নভেম্বর থেকে পরবর্তী বছরের 31 মে পর্যন্ত জাটকা নিধন নিষিদ্ধ ঘোষণা করে। এই সময় জাটকা নিধন, বিক্রি, সংরক্ষণ, পরিবহন আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হয়। ময়মনসিংহের ভালুকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের 2 পাশের অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে ভালুকা বাস স্ট্যান্ড, 5 রাস্তার মোড় ও মহাসড়কের 2 পাশের ফুটপাতে এই অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভালুকা উপজেলা নির্বাহী অফিসার হাসান আবদুল্লাহ আল মাহমুদ। অভিযানে সড়ক ও জনপথ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মোফাখারুল ইসলাম ও যৌথ বাহিনীর সদস্যরা অংশ নেন। এ সময় সড়কের 2 পাশের অন্তত 3 শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর নতুন ভিডিও তদন্ত সংস্থার হাতে, 25 মের মধ্যে প্রতিবেদন। সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে ভুতুড়ে পরিবেশ, খামার মাদক সেবীদের অভয়াশ্রম। চাহিদার তুলনায় দেশে বিদ্যুৎ উৎপাদন কম, সহনীয় থাকবে লোডশেডিং, আশা উপদেষ্টার। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।